হ্যালো, নমস্কার। তো কেমন আছো তোমরা? দীর্ঘ ২ দিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তাই ভাবলাম একটা মজাদার বিষয় দিয়ে শুরু করা যাক। তো WWE রিলেটেড এরকম খবরাখবর সার্চ করতে, করতে একটা স্ট্যাট মানে খুব মজাদার স্ট্যাট রোমান রিংসের সাথে জড়িত আমার চোখের সামনে এলো। আর বিষয়টা খুব মজাদার, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এই বছর এই যে রোমান রিংস রয়্যাল রাম্বল ম্যাচ জিতেছে, এইটা পুরো ১১ বছর পর রোমান রিংস আবার রয়্যাল রাম্বল ম্যাচ জিতলো। এর আগে ২০১৫ সালে জিতেছিল, ২০১৫ পুরো ১১ বছর পর ২০২৬ সালে এসে রোমান রিংস আবার রয়্যাল রাম্বল ম্যাচ জিতলো। এমনকি রোমান রিংস হয়ে গেছে সেই ১১তম সুপারস্টার যে কিনা রয়্যাল রাম্বল ম্যাচকে দুবার জিতেছে ডাব্লিউডাব্লিউইর হিস্ট্রিতে। এমনকি রোমান রিংস এই বছরের রয়্যাল রাম্বল ম্যাচ জিতে এই যে রাসেলমেনিয়াকে মেইন ইভেন্ট করতে চলেছে, আবার এটা হচ্ছে রোমান রিংসের ১১ নম্বর রাসেলমেনিয়া মেইন ইভেন্ট। এমনকি আরও একটা মজাদার বিষয়, সেটা হচ্ছে রোমান রেইন্স এই যে সিএম পাংকে চ্যালেঞ্জ করেছে রাসেলমেনিয়ায়, এই সিএম পাং তার পুরো হোল রেসলিং কেরিয়ারে টোটাল ১১ বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, যার মধ্যে এই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার আগে সে ৩বারের জন্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিল, ২বারের জন্য ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছিল, এছাড়া একবারের জন্য ইসিডব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। আর তারপর সে এইডব্লিউতে গিয়ে ২বার এইডব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তাছাড়া রিং অফ অনারেরও একবারের জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সে জিতেছিল, মানে টোটাল ৯বার। তারপর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করার পর আমরা আগের বছরের সামার স্ল্যামে দেখেছিলাম সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে গেছিল, যেখানে সেথ রলিন্স তার উপর ক্যাশ ইন করে দিয়েছিল। আর তারপর আবার স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে জেউসোকে হারিয়ে সে ১১বারের জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, তার পুরো টোটাল রেসলিং কেরিয়ারে সব কিছু মিলিয়ে। তো দেখো, সব বিষয়ে ১১ নম্বরটা সবসময় সামনে চলে আসছে। তাই একজন জিজ্ঞাসা করেছে যে এটা কি শুধুমাত্র কোইন্সিডেন্স নাকি এটা ডেস্টিনি। তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই বলো। আর তার সাথে আমি নিজেরও একটা পার্সোনাল স্ট্যাট যোগ করে দিই। দেখো, রোমান রেইন্সের সব থেকে বড় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেঙ্ক কত দিনের ছিল? ১৩১৬ দিনের। এবার এই ১, ৩, ১, ৬ এই ৪টে নাম্বারকে যোগ করো, নাম্বার কত এলো? ১১। তার সাথে আরও একটা মজাদার বিষয় দেখো, এই যে রোমান রিং সিএম পাংকে চ্যালেঞ্জ করেছে, সিএম পাংকের সব থেকে লংগেস্ট টাইটেল রিং কত দিনের ছিল? ৪৩৪ দিনের। এবার এই যে ৪, ৩, ৪ এই ৩টে নাম্বারকে যোগ করো, কত এলো? ১১। তো সব বিষয়েই ১১ নম্বরটা কী করে সবসময় সামনে চলে আসছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা খুব মজাদার ব্যাপার। তাই ভাবলাম মানে এই স্ট্যাটটা একটু তোমাদের সাথেও শেয়ার করা যাক, তোমরা বলো তোমাদের এই বিষয়ে মতামত কী। কিন্তু এই ধরনের মজাদার বিষয় নিয়ে তো আর কথা বলতে আজকের ভিডিওটা বানাচ্ছি না। আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে কিছু ডাব্লিউডাব্লিউর সাথে জড়িত খবর, যেমন একজন বড় সুপারস্টার ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে গেছে। না, আমি এজে স্টাইলসের কথা বলছি না, এজে স্টাইলসের পরও একজন সুপারস্টার ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ার হয়ে গেছে। এছাড়া কোডি রোডস কি আবার কোনো কন্ট্রোভার্সিতে ফেসে গেল? আর রোমান রিংস কি তার একটা খুব বড় ম্যাচ আবার টিস করে দিয়েছে নেক্সট ইয়ারের রাসেলমেনিয়ার জন্য? তো সেই সব নিয়ে কথা হবে এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর হ্যাঁ, আরেকটা কথা বলি যে কিছু খবর হয়তো তোমরা এর আগেও শুনে থাকতে পারো, কারণ যেমন বললাম ২ দিন আমি ভিডিও বানাইনি, তাই এই ২ দিনেও অনেক খবর এসেছে, তার মধ্যেও কিছু খবর আমি এই ভিডিওতে কভার করছি। তাই প্লিজ কেউ কমেন্ট বক্সে কমেন্ট করে বলো না যে পুরনো খবর দিচ্ছে। হ্যাঁ, খবর একটু পুরনো হতে পারে, কারণ ২ দিন আমি ভিডিও বানাইনি যেমন বলছি। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে একটা দুঃখের খবর দিয়ে শুরু করা যাক, যেটা হলো যেমন বললাম যে একজন বড় সুপারস্টার তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। আর এই বড় সুপারস্টার আর কেউ না, এটা হলো বিগ ই। তো আমরা দেখেছিলাম যে বিগ ই তার নেক ইঞ্জুরির জন্য অনেক দিনই ইনরিংয়ে কম্পিট করেনি, তার ইনরিং কেরিয়ার থেকে সে অনেক দিনেরই বিরতিতে ছিল। মানে আমরা প্রায় ২ বছর প্রায় হতে চলো, ২ থেকে ৩ বছর হয়ে গেছে বিকে আমরা কোনো ইনরিং কম্পিটিশনে দেখিনি। বিকে আমরা ডাব্লিউডাব্লিউর সাথে দেখতে পাই, যেখানে সে কিছু ওই যে প্যানেল থাকে ডাব্লিউডাব্লিউ, যেখানে বড় বড় প্রিমিয়াম লাইভ ইভেন্টের আগে সবাই আর কি কথাবার্তা বলে, প্রেডিকশন করে, তো সেই প্যানেলে আমরা বিগিকে দেখতে পেয়েছি, কিন্তু ইনরিংয়ে আমরা বিগিকে দেখতে পাচ্ছিলাম না। তো বিগি এখন এটা অ্যানাউন্স করে দিয়েছে যে ৩৯ বছর বয়সে সে তার ইনরিং কেরিয়ার শেষ করতে চলেছে। আর কিভাবে এখানে তার ইনজুরির তো অবশ্যই এটা এফেক্ট আছে, তাছাড়াও সে কীভাবে আমাদের সবার জন্য রেসলিং করে খুব মজা পেয়েছে, সে আমাদের সবাইকে থ্যাংক ইউ বলেছে, আর এইভাবেই সে তার রিটায়ারমেন্টকে অ্যানাউন্স করে দিয়েছে। তো আরও একজন বড় সুপারস্টার সে তার ডাব্লিউডাব্লিউর ইনরিং কেরিয়ার শেষ করলো, কিন্তু এখনও তাকে ডাব্লিউডাব্লিউতে দেখা যাবে, যেমন বললাম ডাব্লিউডাব্লিউর প্যানেলের সে অংশ। আর ভবিষ্যতেও আমরা তাকে ডাব্লিউডাব্লিউর প্যানেলে দেখতে পাবো, যেখানে বসে সে কমেন্ট্রি করতে পারে, কিছু প্রেডিকশন করতে পারে, কথাবার্তা বলতে পারে, মানে এই ধরনের কাজ সে এখনও করতে পারে। কিন্তু ইনরিং থেকে সে আপাততর জন্য রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। এবার আপাতত আমি কেন বলছি, কারণ আমরা জানি যে ডাব্লিউডাব্লিউতে যে কোনো রিটায়ারমেন্ট থেকে যে কেউ যখন খুশি
চলে আসতে পারে ফিরে। তাই ডাব্লিউডাব্লিউতে একটা কথা আছে, নেভার সে নেভার। এমনকি এজে স্টাইলসও মাঝখানে মানে এই যে রিটায়ারমেন্ট নিল সেখানেও সে স্টেফেনি মিকম্যানের সাথে একটা পডকাস্টে গিয়ে বলেছে যে এখনও সে শিওর না যে সে আবারও কখনো ইনরিংয়ে রিটার্ন করবে কিনা, কারণ সে দেখেছে যারা যারা ডাব্লিউডাব্লিউতে রিটায়ারমেন্ট নিয়েছে তারা সবাই একবার না একবার আবার তাদের রিটায়ারমেন্ট থেকে ফেরত এসেছে। তাই এজে স্টাইলসও বলেছে ভবিষ্যতে তারও সম্ভাবনা আছে যে তারও যদি কখনো মনে হয় তার আবার ফেরত আসা উচিত, সে হয়তো আরও একটা ম্যাচের জন্য ফেরত আসতে পারে। তো এইভাবে বিগি যদি কোনোদিন মনে করে যে হ্যাঁ সে আরও একটা ম্যাচের জন্য ফেরত আসতে পারে বা তার রিটায়ারমেন্ট থেকে বাইরে আসতে পারে, অবশ্যই আমরা তাকে ভবিষ্যতে দেখতে পেতে পারি। কিন্তু আপাততর জন্য বিগি তার ইনরিং কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। তো আমরা এখন বিগির উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি যে এত বছর ধরে আমাদের এন্টারটেন করার জন্য থ্যাংক ইউ বিগি। নেক্সট কথা বলা যাক ব্রন ব্রিকারকে নিয়ে। তো রেসলিং অবজারভার নিউজ লেটারের তরফ থেকে একটা খবর বাইরে এসেছে যেটা শোনার পর সবাই তো অবাক হয়ে গেছে। সেটা হচ্ছে ব্রন ব্রিকার মানে এখন একটা অনিশ্চিত সময়ের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে চলে গেছে হয়তো। এবার তার কারণ কি? তার কারণ হচ্ছে মানে রেসলিং অবজারভার নিউজ লেটারের মতে ব্রন ব্রিকারের একটা সার্জারি হয়েছে, যেটা হচ্ছে তার একটা হার্নিয়ার সার্জারি হয়েছে। আর এই সার্জারিটা থেকে রিকভার করতে তার এখন বেশ কয়েকদিন সময় লাগবে। আর সেই কয়েকদিনের জন্য আমরা তাকে আর ডাব্লিউডাব্লিউতে হয়তো দেখতে পাবো না, সে ডাব্লিউডাব্লিউ থেকে বাইরে থাকবে তার রিকভারি প্রসেসটাকে ঠিক মতো মানে চালানোর জন্য। তো এবার দেখো, এটা সত্যি একটা বিশাল বড় ধাক্কা হতে পারে ডাব্লিউডাব্লিউর জন্য, কারণ যদি সময়টা অত্যাধিক লেগে যায় বা রাসেলমেনিয়ায় যদি ব্রন ব্রিকার কম্পিট করতে না পারে তাহলে অনেক স্টোরি লাইন আবার ডাব্লিউডাব্লিউকে ড্রপ করতে হবে। কারণ এই মুহূর্তে যেসব স্টোরি লাইন চলছে সেটা দ্য ভিশনের স্টোরি লাইন হোক বা সেথ রলিন্সের রিটার্নের স্টোরি লাইন হোক বা এই মিস্ট্রি অ্যাটাকারের স্টোরি লাইন হোক, সবই কিন্তু ব্রন ব্রিকারের আশেপাশে ঘুরছে। তো ব্রন ব্রিকারই যদি রাসেলমেনিয়ার জন্য অ্যাভেলেবেল না থাকে তাহলে এই সব স্টোরি লাইনের কী হবে সেটা ভগবানই জানে। কিন্তু আমি তোমাদের আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে পারি যে এই যে হার্নিয়ার সার্জারি যেগুলো হয় সেগুলোর জন্য আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে রিকভার করার জন্য। খুব বেশি হলে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার মনে হয় যে ব্রন ব্রিকার ফুললি রিকভার করে যাবে। হ্যাঁ, এবার এটা ঠিক যে সবার রিকভারি প্রসেস সেম হয় না, কারো একটু বেশি সময় লেগে যায়, কেউ খুব অল্প সময় রিকভার করে যায়। এবার ব্রন ব্রিকারের কত টাইম লাগবে সেটা তো আর নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু আমার ধারণা ব্রন ব্রিকার রাসেলমেনিয়ার আগেই ঠিক হয়ে যাবে আর ব্রন ব্রিকারকে আমরা রাসেলমেনিয়া দেখতে পাবো। কিন্তু যেমন বললাম, যদি এই খবরটা অ্যাকচুয়ালি সত্যি হয়, কারণ এটা নিয়ে রেসলিং অবজারভার নিউজ লেটার ছাড়া আর কেউ এখনো কথা বলেনি, তাই তার খবরটা যদি সত্যি হয় তাহলে ডাব্লিউডাব্লিউর জন্য একটু গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে যদি একান্ত ব্রন ব্রিকারকে রাসেলমেনিয়া মিস করতে হয়। তো কারণ ব্রন ব্রিকারের উপর সেথ রলিন্সের রিটার্নের স্টোরি লাইনটাও যেমন বললাম নির্ভর করে আছে। তো দেখা যাক কী হয়। কিন্তু আমি আমার পার্সোনাল মানে যেসব দেখেছি আমার চোখের সামনে যেসব হার্নিয়া অপারেশন, সেখান থেকে বলতে পারি যে আমার মনে হয় খুব বেশি সময় হয়তো ব্রন ব্রিকারের লাগবে না, রাসেলমেনিয়ার আগেই ব্রন ব্রিকার ঠিক হয়ে যাবে। এবার বাকিটা ব্রন ব্রিকার আর তার রিকভারি প্রসেস আর ভগবানের উপরই ছেড়ে দেওয়া ভালো। কিন্তু সেথ রলিন্সের যখন কথা হলো তখন সেথ রলিন্সও তার ইনজুরি আপডেট নিয়ে মানে একটা নিউজ দিয়েছে, যেটা সে তার নিজের মুখে আর কি একটা আপডেট দিয়েছে তার ইনজুরির সম্পর্কে। সেটা কি আগে তোমরা সেটা একটু শুনে নাও। I'm telling you right now, my shoulder is not fine. It is not fine. I cannot pick you up over my head and throw you anywhere, outside of my eyes. So it's not fine. But I don't need my shoulders to do my signature move. So again, I'll just leave it up to you. You can figure. তাহলে শুনলে সেথ রলিন্স কি বললো যে এই মুহূর্তে তার ইনজুরি যে কন্ডিশনে আছে সেখানে হয়তো সে কাউকে তার নিজের হাত দিয়ে তুলে ফেলতে পারবে না, কিন্তু তার সিগনেচার মুভ পারফর্ম করার জন্য তার হাতের প্রয়োজন হবে না। এবার এই কথাটা বলে সেথ রলিন্স অনেক কিছু হিন্ট করে দিয়েছে। যেমন বললাম, একটা মিস্ট্রি অ্যাটাকের স্টোরি লাইন চলছে, মানে মিস্ট্রি অ্যাটাকারের স্টোরি লাইন। সেখানেও আমরা দেখেছিলাম রয়্যাল রাম্বলে এসে সে তার সিগনেচার মুভি মেরেছিল যেটা ছিল দ্য স্টোম্প। এবার সেটা মারার জন্য সেথ রলিন্সের হাতের প্রয়োজন তো হবে না অবশ্যই, কারণ সেটার জন্য সেথ রলিন্সের পায়ের প্রয়োজন হবে। আর এছাড়া বাকিটা সেথ রলিন্স আমাদের অ্যাজামশনের উপর ছেড়ে দিয়েছে যে আমরা যাতে অ্যাজিউম করতে থাকি যে সেথ রলিন্স ওটা ছিল কি ছিল না, বা সেথ রলিন্স রাসেলমেনিয়ার আগে ফিরতে পারবে কি পারবে না। কিন্তু এখন ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজ থেকে যে খবরটা বেরিয়ে আসছে যে তারা খুব পজিটিভ আছে যে হ্যাঁ সেথ রলিন্স রাসেলমেনিয়ার আগেই ফিরতে পারবে আর রাসেলমেনিয়ায় আমরা সেথ রলিন্সকে দেখতে পাবো। মানে এটা এখনও তারা পজিটিভ আছে, তারা 100% শিওর হতে পারেনি, কিন্তু তারা এই বিষয়টা নিয়ে মানে পজিটিভ চিন্তাভাবনাই করছে। কিন্তু যেমন বললাম, এর মাঝখানে আবার ব্রন ব্রিকারের এই সার্জারি হচ্ছে, হার্নিয়ার সার্জারি। এবার দেখা গেল সেথ রলিন্স হয়তো রাসেলমেনিয়ার আগে কোনোভাবে ফিরেও এলো, কিন্তু তখন ব্রন ব্রিকারই ফিরতে পারলো না। তখনও মানে ব্যাপারটা সেই ঘুরে ফিরে একই জায়গায় দাঁড়াবে যে সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের ম্যাচ হবে না। তো একান্ত যদি সেথ রলিন্স আর ব্রন ব্রিকারের ম্যাচ রাসেলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউর করতেই হয় তাহলে যেটা এখন সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দুজনকেই ঠিক মতো সুস্থ হয়ে রিকভার করে আগে রাসেলমেনিয়ার আগে ডাব্লিউডাব্লিউতে ফিরতে হবে। আর আমি আশা রাখছি যে তারা দুজনই রাসেলমেনিয়ার আগে সুস্থ হয়ে তাদের ইনজুরি থেকে রিকভার করে ভালো মতো ডাব্লিউডাব্লিউতে ফিরতে পারবে আর তারপরে রাসেলমেনিয়ায় আমরা তাদের ম্যাচ দেখতে পাবো। এবার যদি সেটা না হয়
সেটা আর এখন তো কী বা করা যাবে, সবার আগে স্বাস্থ্য, তারপর বাকি সব কিছু। তো এটা শুনে অনেক সেথ রলিন্স এমনকি ব্রন ব্রিকারের ফ্যান্সদেরও মন খারাপ হতে পারে, কিন্তু এই মুহূর্তে যার মন সব থেকে বেশি খারাপ সেটা হচ্ছে আমাদের স্যামি জেন। তার কারণ যে এখন এরকম কিছু খবর বেরিয়ে আসছে যে এই যে রয়্যাল রাম্বলে আমরা ড্রু ম্যাকইন্টায়ার আর স্যামি জেনের মধ্যে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখেছিলাম, এই ম্যাচটার জন্য স্যামি জেন ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজ এমনকি ট্রিপল এইচকে মানে কনভিন্স করার চেষ্টা করেছিল, শেষ মুহূর্ত পর্যন্ত কনভিন্স করার চেষ্টা করেছিল যাতে স্যামি জেন এই ম্যাচে ড্রু ম্যাকইন্টায়ারকে হারিয়ে দিয়ে ব্র্যান্ড নিউ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। মানে সে এই চ্যাম্পিয়নশিপটা জেতার জন্য ট্রিপল এইচ আর ডাব্লিউডাব্লিউকে কনভিন্স করার চেষ্টা করছিল, পুরো শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করেছে। কিন্তু ট্রিপল এইচকে অন্য সময় আমরা যেমন অনেক খারাপ কথা বলি, তখন মানে তেমনই এই সময় ট্রিপল এইচকে একটা বাহবাও দিতে হবে যে ট্রিপল এইচ আলটিমেটলি স্যামি জেনের এই প্রস্তাবটাকে রিজেক্ট করে দিয়েছিল। আর ট্রিপল এইচ এটা বলে দিয়েছিল যে না, এই মুহূর্তে স্যামি জেনের জেতার কোনো রকম কোনো সম্ভাবনা বা চান্স নেই, আর এই মুহূর্তে স্যামি জেনকে জেতানো যাবে না। আর আলটিমেটলি আমরা দেখেছি যে রয়্যাল রাম্বলে ড্রু ম্যাকইন্টায়ার স্যামি জেনকে হারিয়ে তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। এবার এই কারণে এখন অনেকেই স্যামি জেনের সম্পর্কে বাজে কথা বলছে যে স্যামি জেন এটাই অনেক সেলফিশ ব্যবহার করেছে, স্যামি জেন শুধু নিজের কথা ভাবছে, বাকিদের কথা ভাবছে না। এবার দেখো, স্যামি জেন যদি রোমান রিংস বা কোডি রোডস লেভেলের সুপারস্টার হতো যে কিনা অনেকবার চ্যাম্পিয়নশিপ জিতে গেছে, তবু সে চ্যাম্পিয়নশিপটা জেতার কথা বলছে, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, এই মুহূর্তে স্যামি জেন এরকম কথা কেন বলছে। কারণ এখন যা পরিস্থিতি, ড্রু ম্যাকইন্টায়ার সবে মাত্র কিছুদিন আগে চ্যাম্পিয়ন হয়েছে স্ম্যাকডাউনের এপিসোডে, তার টাইটেল রেঞ্জ এখনও ঠিকমতো শুরুই হয়নি, সেখানে তার চ্যাম্পিয়নশিপ হারার প্রশ্ন আসছে কোথায়, তাও আবার স্যামি জেনের কাছে। তো সেক্ষেত্রে আমি স্যামি জেনকে মানে বলতে পারতাম যে এটা স্যামি জেন কী ধরনের কথা বলছে। কিন্তু আই গেট ইট, আমি স্যামি জেনের পয়েন্ট অফ ভিউটাও বুঝতে পারছি যে স্যামি জেন যেহেতু দেখছিল যে সে তার কেরিয়ারে এখনও একবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতেনি, আর এইবারে রয়্যাল রাম্বল যেহেতু সৌদি আরেবিয়া থেকে ছিল, আর সৌদি আরেবিয়ার মানুষজনকে স্যামি জেন তার নিজের মানুষজনই মনে করে, তাই সেই কারণে সে ভাবছিল যে সে যদি সৌদি আরেবিয়া থেকে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে সেটা তার জন্য একটা বিশাল বড় মোমেন্ট হবে, যে সে সৌদি আরেবিয়ার লোকজনের সামনে, যাদেরকে কিনা সে নিজেদের মানুষজন মনে করে, তাদের সামনে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, এটা তার জন্য একটা বিশাল বড় মোমেন্ট হতে পারে। আর সেই কারণেই হয়তো সে ডাব্লিউডাব্লিউ আর ট্রিপল এইচকে কনভিন্স করার চেষ্টা করছিল। কিন্তু যেমন বললাম, এই সময়টা অ্যাকচুয়ালি সঠিক ছিল না, এই সময় স্যামি জেনের জেতার কোনো চান্স ছিলই না, যেখানে সামনে রাসেলমেনিয়া আসছে, এমনকি রাসেলমেনিয়া অব্দি ড্রু ম্যাকইন্টায়ার নিজে চ্যাম্পিয়ন থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, সেখানে সবে মাত্র সে চ্যাম্পিয়নশিপ জিতেছে, আর এখনই সে স্যামি জেনের কাছে কী করে চ্যাম্পিয়নশিপ হারতে পারে। তো সময়টা একটু মানে ভুল চয়েস করে নিয়েছে স্যামি জেন, কিন্তু স্যামি জেনের পরিস্থিতি আমি বুঝতে পারছি যে কোন দিক থেকে স্যামি জেন এটা কনভিন্স করার চেষ্টা করছিল ডাব্লিউডাব্লিউইকে। কিন্তু আমি শুধু আমার অডিয়েন্সকে বলবো যে তোমরা কেউ গিয়ে স্যামি জেনকে হেট দিও না। হ্যাঁ, আমরা সবাই এটার সাথে ডিসএগ্রি করছি যে এই মুহূর্তে স্যামি জেনের চ্যাম্পিয়ন হওয়ার কোনো দরকার নেই, বা এই মুহূর্তে চ্যাম্পিয়ন স্যামি জেন হলে সেটা বাজেই হতো, কিন্তু এই কারণে স্যামি জেনকে এই মুহূর্তে হেট দেওয়ার কোনো দরকার নেই। আর এমনিও ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়ে গেছে, এখন আর ঘৃণা দিয়ে হবে কি, এখন তো এমনিও ভালোবাসার সময় চলছে, সবাই সবাইকে শুধু ভালোবাসা দিয়ে যাও। কিন্তু হ্যাঁ, ট্রিপল এইচকেও একটু ভালোবাসা দিও, কারণ ট্রিপল এইচ এই প্রস্তাবটাকে যে খারিজ করেছে, এটার জন্য ট্রিপল এইচেরও ভালোবাসা পাওয়ার অবশ্যই অধিকার আছে। নেক্সট কথা বলা যাক ব্যাড বানিকে নিয়ে। তো ব্যাড বানিকে তো তোমরা আশা করি চেনোই, লাস্ট টাইম ওরা ব্যাড বানিকে দেখেছিলাম পর্তোরিকোতে যখন ব্যাকল্যাশ হয়েছিল, সেখানে ব্যাড বানির ম্যাচ ছিল। তো ব্যাড বানি যে কিনা একজন সিঙ্গার, সে অনেক গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতেছে, তো সে আবার হয়তো খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে চলেছে, মানে এরকমই খবরাখবর আসছে, মানে খুব তাড়াতাড়ি ব্যাড বানি রিটার্ন ডাব্লিউডাব্লিউতে হতে চলেছে। আর যেহেতু সামনে রাসেলমেনিয়া আসছে, আর রাসেলমেনিয়া ডাব্লিউডাব্লিউ একটু সেলিব্রিটিদের তো ইউজ করেই থাকে, আর ব্যাড বানির মতো একটা যদি সেলিব্রিটি হয় যে কিনা ইনরিংয়েও ভালো কম্পিট করতে পারে, তার মধ্যে সে কারিজমা আছে, তার মধ্যে সে ইনরিং স্কিল আছে, তো সেক্ষেত্রে তো ডাব্লিউডাব্লিউ দু হাতেই লাভ, একদিকে সে সেলিব্রিটিও পেয়ে যাবে, আর একদিকে ভালো একটা রেসলিং ম্যাচও উপহার দিতে পারবে আমাদের। তো সেই কারণে হয়তো খবরটা সত্যি, আর যদি সত্যি ডাব্লিউডাব্লিউ অ্যাপ্রোচ করে থাকে ব্যাড বানিও আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউর সাথে কোনো ডিসএগ্রি করবে এই ব্যাপারে, আর ব্যাড বানিও সহজেই চলে আসবে। যেমন বললাম, যেহেতু সামনে রাসেলমেনিয়া, তাই এটার চান্স অনেক বেড়ে গেছে, তাই তোমরা ধরে রাখতে পারো খুব তাড়াতাড়ি ব্যাড বানিকে আমরা আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে চলেছি। কিন্তু যাদেরকে এখন ডাব্লিউডাব্লিউ ফ্রি এজেন্ট বানিয়ে রেখেছে, এবার একটু তাদের কথা বলা যাক। তো ডাব্লিউডাব্লিউর ওয়েবসাইটে গেলে এখন যদি ডাব্লিউডাব্লিউর ফ্রি এজেন্ট সেকশনে গিয়ে তোমরা চেক করো, তাহলে এই মুহূর্তে আমরা তিনজনের নাম দেখতে পাচ্ছি, যেই তিনজন হলো ব্রক লেসনার, ওমস আর ওবা ফেমি। এবার দেখো, রেসলিং ইন্ডাস্ট্রিতে ফ্রি এজেন্ট শব্দটা তখনই ব্যবহার করা হয় যখন কারো কন্ট্রাক্ট শেষ হয়ে যায় কোনো কোম্পানি থেকে, আর সে তখন যে কোনো কোম্পানিতে সাইন করার জন্য আর কি
মানে একদম তৈরি থাকে যে যে কোনো কোম্পানি তাকে এখন ভালো অফার দেবে সে সেই কোম্পানিতে চলে যাবে, কিন্তু ডাব্লিউডাব্লিউতে ফ্রি এজেন্ট শব্দটা একটু অন্য কারণে ব্যবহার করা হয়। ডাব্লিউডাব্লিউ এখানে যে তিনজনকে ফ্রি এজেন্ট করে রেখেছে তাদের মানে হলো যে এই তিনজন সুপারস্টারকে ডাব্লিউডাব্লিউ চাইলে রতেও ব্যবহার করতে পারে, স্ম্যাকডাউনেও ব্যবহার করতে পারে, এনএক্সটিতেও ব্যবহার করতে পারে, এমনকি চাইলে ট্রিপল এ আর ডাব্লিউডাব্লিউর সাথে অ্যাসোসিয়েটেড যা যা প্রমোশন আছে সেই সব প্রমোশনে তাদেরকে ইউজ করতে পারে। মানে তারা মানে চুক্তিগতভাবে র বা স্ম্যাকডাউনের সুপারস্টার এই মুহূর্তে নয়, আর সেই কারণেই আমরা তার মধ্যে নাম দেখতে পাচ্ছি ওমসের, যে কিনা এখন তো মানে রতেও আসতে পারে স্ম্যাকডাউনেও আসতে পারে, যদিও সেখান থেকে ইউজ করা হচ্ছে না, তাই সে এখন ট্রিপল এতে গিয়ে কাজ করছে। ব্রক লেসনারের কথা তো আমরা সবাই জানি, ব্রক লেসনারকে তো ডাব্লিউডাব্লিউ যখন যেখানে দরকার সেখানে ইউজ করতে পছন্দ করে, তো সেই কারণে ব্রক লেসনারকেও এই মুহূর্তে ফ্রি এজেন্ট বানিয়ে রেখেছে। আর রিসেন্টলি এই যে ওবাফেমির নাম অ্যাড হয়েছে, আমরা স্টোরি লাইনেও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ওবাফেমি র বা স্ম্যাকডাউন কোনো ব্র্যান্ডেই সাইন করেনি। আমরা তাকে আগের সপ্তাহে রতেও দেখেছিলাম যেখানে সে ওয়ার্ল্ড রেডার্সকে এসে মানে মারধর করে চলে গেছিল, এমনকি রিসেন্টলি যে স্ম্যাকডাউনের এপিসোডটা হয়েছে সেই স্ম্যাকডাউনের এপিসোডেও আমরা ওবাফেমিকে দেখেছিলাম যেখানে এসে সে কিট উইলসনকে মেরে ধরে চলে গেছিল। তো এই মুহূর্তে ওবাফেমি র বা স্ম্যাকডাউন কোথাও কোনো সাইন করেনি বলে এই মুহূর্তে ওবাফেমিকেও ফ্রি এজেন্ট লিস্টে রাখা হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি ওবাফেমিকে না হয় র বা না হয় স্ম্যাকডাউনে সাইন করে নেওয়া হবে। আর খুব বেশি পসিবিলিটি এটাই আছে যে ওবাফেমিকে হয়তো রতে সাইন করা হবে, কারণ স্ম্যাকডাউনের জন্য খবর এরকম আসছে যে আমাদের যে রয়েস কিস মানে পাওয়ার হাউস হবস যে কিনা রিসেন্টলি ডাব্লিউডাব্লিউতে সাইন করেছে তাকে হয়তো স্ম্যাকডাউন রোস্টারে ব্যবহার করা হতে পারে। তো সেই কারণে ওবাফেমিকে সম্ভবত রতেই সাইন করানো হবে, আর ওবাফেমি হয়তো র এক্সক্লুসিভ সুপারস্টারই থাকবে। এবার একটু কথা বলা যাক আমাদের আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের। তো রিসেন্টলি যে স্ম্যাকডাউনের এপিসোডটা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে ড্রিউ ম্যাকিন্টায়ার একটা প্রোমো কাট করতে এসেছিল, কিন্তু সেই সময় কোডি রোডস ইন্টারফেয়ার করে তাকে মেরে ধরে সেখান থেকে আর কি তাড়িয়ে দেয়, তারপর নিজে একটা প্রোমো কাট করতে থাকে যেইখানে সে ড্রিউ ম্যাকিন্টায়ারকে নিয়ে তো কথা বলে, কিন্তু মাঝখানে সে রোমান রিংস আর সিএম পাঙ্কের ওই যে স্টোরি লাইনটা চলছে সেই স্টোরি লাইনটাকেও নিয়ে আসে। এমনকি আমি তোমাদের যেমন বলেছিলাম এর আগের একটা ভিডিওতে যে সিএম পাঙ্ক রোমান রিংস আর তার যে ম্যাচটা হচ্ছে সেই ম্যাচটাকে বলেছে যে সেটা হলো একটা মেজারিং কন্টেস্ট। এবার এই ইউটিউবে যদি আমি একটু ভদ্র ভাষায় সেটাকে বলি সেটা হলো কাঠটা কত বড় সেটা দেখার কন্টেস্ট। আরও ভদ্র ভাষায় আমরা সেটাকে একটা নাম দিই যেটা হচ্ছে ধরে নাও আমাদের টুনটুনি পাখি। তো সিএম পাঙ্ক বলেছে রাসেলমেনিয়াতে কার টুনটুনি পাখি কত বড় সেটাই মানে একটা দেখার কন্টেস্ট হতে চলেছে তার আর রোমান রিংসের ম্যাচটা। এবার এর মাঝখানে কোডি রোডস নিজেও ঝাঁপিয়ে পড়ে, আর কোডি রোডস বলে যে যখন টুনটুনি পাখি কত বড় সেটা দেখারই কন্টেস্ট হচ্ছে তাহলে এটা তাদের মানে জেনে রাখা দরকার যে কোডি রোডসের নিকনেম রাহিম এমনি এমনি হয়নি। Because I didn't get the nickname Raheem for no reason. এবার এই যে রাহিম কথাটা সে উচ্চারণ করেছে এটার মানেটা কি? এটার মানে হলো দেখো এটার যে কনটেক্সট সেটা একটু ডার্ক। সেটা হচ্ছে এমনি আমরা জানি যে আমেরিকায় এই যে রেসিজম বা এই যে ডিসক্রিমিনেশন এগুলো মানে খুব সেন্সিটিভ ব্যাপার, মানে যে কে সাদা চামড়ার কে কালো চামড়ার সেগুলো খুব মানে যাকে বলে খুব সেন্সিটিভ ব্যাপার, মানে ওইখানে ওরকম ব্যাপার আর কি, এটা নিয়ে কী বা বলবো। তো যাই হোক না কেন আমরা জানি যে কোডি রোডস তো একটু ফর্সা মানে সাদা চামড়ার মানুষ, কিন্তু সে বিয়ে করেছে ব্র্যান্ডি রোডসকে যে একটু কালো চামড়ার মানুষ। তো সেই কারণে সেখানে অনেকে মনে করে যে কোডি রোডস এখন কালো চামড়ার মানুষই হয়ে গেছে। তো সেই কারণেই কোডি রোডসকে এই রাহিম নিকনেমটা দেওয়া হয়েছিল। এবার আরেকটা বিষয় হলো যে ইন্টারনেটে সবাই এরকম মনে করে বা এরকম একটা এজেন্ডা আছে বা এটা সত্যিও হতে পারে যে যারা একটু কালো চামড়ের মানুষ হয় মানে কালো বর্ণের মানুষ হয় তাদের যে টুনটুনি পাখি হয় সেটা অনেকটা বড় সড়ো হয়। তো সেই কারণে কোডি রোডস এই ব্যাপারটাকে মানে এই রেফারেন্সটাকে দিয়েছে যে যদি টুনটুনি পাখি কত বড় সেটা দেখারই কন্টেস্ট হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোডি রোডসকেও সবাই রহিম বলে ডাকে। এবার দেখো যেমন বললাম যে আমেরিকায় এই বিষয়গুলো খুব সেন্সিটিভ, আমি আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। জানি না কোডি রোডসের জন্য ইউটিউবে আর কী কী নিয়ে আলোচনা করতে হবে। যাই হোক, তো এই যে যেমন বললাম যে আমেরিকায় ব্যাপারগুলো খুব সেন্সিটিভ, তো সেই কারণে এখন যারা একটু কালো বর্ণের বা কালো চামড়ার মানুষ আছে তারা একটু অফেন্ড হয়ে গেছে কোডি রোডসের উপর যে কোডি রোডস ন্যাশনাল টেলিভিশনে এইভাবে কি মানে বলতে পারে মানে কালো বর্ণের বা কালো চামড়ার মানুষদের জন্য মানে এরকম কি বলতে পারে। মানে অনেকে মজা পাচ্ছে যে এটা তো একদিকে মানে তাদের প্রশংসাই করেছে, আবার অনেকে বলছে যে এটা বলার কি কোনো দরকার ছিল, মানে এইসব ডিসক্রিমিনেশন সাদা চামড়া কালো চামড়া এইসব মানে বর্ণ বিভেদ আনা এগুলোর কি কোনো দরকার ছিল, কোডি রোডস এটা কেন বলতে গেল। তো এই নিয়ে একটা কন্ট্রোভার্সি এখন ইন্টারনেটে চলছে যেটা তো মানে বরাবরই চলতে থাকে, কারণ যেমন বললাম ওইখানে বিষয়গুলো খুবই সেন্সিটিভ। তো দেখো মনে হচ্ছে কোডি রোডস আবার একটুখানি কন্ট্রোভার্সিতে ফেসে গেছেন। আমি তো কোডি রোডসকে একটাই অ্যাডভাইস দেবো
যে বাবা এই মুহূর্তে একটু এসব কমেন্ট থেকে দূরে থাকো। প্রথম কথা, তার ড্রু ম্যাকেন্টায়ার আর রোমান রিংসের স্টোরি লাইনে ঢোকার কোনো প্রয়োজনই ছিল না, কারণ ড্রু ম্যাকেন্টায়ার বলছি, সিএম পাঙ্ক আর রোমান রিংসের স্টোরি লাইনে ঢোকার কোনো প্রয়োজনই ছিল না, কারণ সিএম পাঙ্ক বা রোমান রিংস কেউই তার প্রমোতে তার নাম নেয়নি, তারা তো ড্রু ম্যাকেন্টায়ারের নাম নিয়েছিল। তাই ড্রু ম্যাকেন্টায়ার ঢুকতে পারে, কিন্তু কোডি রোডসের তো ঢোকার কোনো প্রয়োজন ছিলই না। আর সে যখন ঢুকে গেছে তখন এইসব সেন্সিটিভ ব্যাপার, যেটাকে সিএম পাঙ্ক ন্যাশনাল টেলিভিশনেও বলেনি, সে ডাব্লিউডাব্লিউর বাইরে একটা ইন্টারভিউতে গিয়ে বলেছিল, সেই বিষয়টাকে ন্যাশনাল টেলিভিশনে আনার বা ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে আনার কোনো প্রয়োজন ছিল না। এটাকে কোডি রোডস চাইলে অ্যাভয়েডও করতে পারতো, কিন্তু কোডি রোডস এখন অ্যাভয়েড করেনি, বলে ফেলেছে, এখন তাই একটু কন্ট্রোভার্সিতে ফেসে গেছে, ওনার কী করা যাবে। কিন্তু যাই হোক না কেন, কোডি রোডসের যে বউ মানে ব্র্যান্ডি রোডস, সে কিন্তু খুব মজা পেয়েছে। সে তাই টুইট করে লিখেছিল, ওয়েল ইটস ট্রু দো, মানে ব্র্যান্ডি রোডস তো এটার সাথে এগ্রি করছে, আর সে তো করবেই, কেন করবে, যাদের বোঝার তারা এতক্ষণে বুঝে গেছে। যাই হোক, এই বিষয়টাকে এবার ছাড়া যাক, এবার মেন বিষয়ে আসা যাক, যেটা হলো আমাদের রোমান রিংস। তো রোমান রিংস রিসেন্টলি এই যে সৌদি আরেবিয়ায় গেছিলো, সে রয়্যাল রাম্বল জিতেছে, এর যে বিহাইন্ড দ্য সিনস মানে রোমান রিংস ব্যাক স্টেজে কী করছিল সেই নিয়ে ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউব চ্যানেলে একটা টোটাল ব্লগ আপলোড করে দিয়েছে। তো সেই ব্লগের শেষে রোমান রিংস একটা কথা বলেছে, যেটা হলো, আগে তোমরা শুনেই নাও সে কী বলেছে। 1 year and a couple months, the city's mine again. তো শুনলে রোমান রিংস কী বললো? তো রোমান রিংস এখানে এটাই বললো যে খুব তাড়াতাড়ি, মানে 1 বছর আর কিছু মাসের মধ্যে সে আবার এই জায়গায় ফিরতে চলেছে, আর এই জায়গাটাকে সে নিজের বানাতে চলেছে। এবার আমরা জানি নেক্সট ইয়ারের যে রাসেলমেনিয়া মানে রাসেলমেনিয়া 43 সেটাও হতে চলেছে সৌদি আরেবিয়া থেকে। তো এখানে রোমান রিংস সোজা সাপটা ভাষায় রাসেলমেনিয়া 43 কথাই বলছে, যে আবার সে যখন রাসেলমেনিয়া 43 জন্য সৌদি আরেবিয়াতে আসবে, তখন এই জায়গাটাকে সে আবার নিজের বানিয়ে নেবে। আর এইখান থেকে রোমান রিংস হয়তো পসিবল একটা ম্যাচেরও টিজ দিয়ে দিয়েছে, কারণ দেখো যেমন বললাম যে এই মুহূর্তে রোমান রিংসের হাতেও পাওয়ার আছে, আর রোমান রিংসের স্টোরি লাইন কীভাবে এগাবে সেটা ট্রিপল এইচের থেকে বেশি রোমান রিংস এখন নিজেই কন্ট্রোল করে, কারণ তার রক এমনকি টিকেও বোর্ডেরও অনেক আর কি বলবো এই রোমান রিংসের স্টোরি লাইনে হাত তাদেরই বেশি আছে ট্রিপল এইচের থেকে। তো সেই কারণে রোমান রিংস জানে যে তার স্টোরি লাইন আগামী 1 বছরে কোথায় যেতে চলেছে। আর একটা বড় ম্যাচ যেটা হচ্ছে রোমান রিংস ভার্সেস দ্য রকের ম্যাচ, যেটা জানি না কত বছর ধরে পেন্ডিং পড়ে আছে। আর এখন আমি তোমাদের এটাও বলেছিলাম যে এখন যদি এই ম্যাচের শেষ কোনো আশা থাকে, একটা কোনো যদি জায়গা থাকে যেখানে এই ম্যাচটা অ্যাকচুয়ালি পসিবল হতে পারে, সেটা সৌদি আরেবিয়াতে গিয়েই হতে পারে। আর যেহেতু নেক্সট ইয়ারের রয়্যাল রাম্বল বলছি, নেক্সট ইয়ারের রাসেলমেনিয়া সৌদি আরেবিয়া থেকে হচ্ছে, তাই একটা খুব বড় চান্স আছে যে সেখানে আমরা রোমান রিংস ভার্সেস রকের ম্যাচ দেখতে পেতে পারি। আর রোমান রিংসও পসিবলি সেই দিকেই টিজ করছে, আর সেটাই বলতে চাইছে যে 1 বছর পর আবার যখন রোমান রিংস এই জায়গায় ফিরে আসবে, তখন আবার এই জায়গাটাকে রোমান রিংস নিজের বানাতে চলেছে। এবার যদি রোমান রিংস আর রকের ম্যাচ আলটিমেটলি রাসেলমেনিয়া 43 গিয়ে হয়, তো সেই ম্যাচটা কোনো চ্যাম্পিয়নশিপের জন্য হবে নাকি নন চ্যাম্পিয়নশিপের জন্য হবে, মানে কোনো চ্যাম্পিয়নশিপ ইনভলভ থাকবে না, জাস্ট একটা 1-on-1 ম্যাচ হবে, সেটা তো পরে দেখার বিষয়। আপাতত চ্যাম্পিয়নশিপ ম্যাচ করার জন্য এই বছরের রাসেলমেনিয়ায় রোমান রিংসকে চ্যাম্পিয়নশিপ জিততে হবে। এবার সেটা জিততে পারবে কিনা সেটাই এখন মেন দেখার বিষয়। যাই হোক, তো আজকের এই ভিডিওর জন্য এই কটা বিষয় থাক। এমনিও ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এর বেশি লম্বা করলে তোমরা আবার আমাকে গালাগালি দেবে যে এত লম্বা লম্বা ভিডিও কেন, মানে কিন্তু কী করবো, খবর যেমন থাকে তোমাদেরকে বিশ্লেষণ করতে গেলে একটু তো লম্বা ভিডিও হয়েই যাবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। এরকমই মজাদার ভিডিও, খবরাখবরের ভিডিও, এমনকি কিছু প্রেডিকশন রিউমার, কিছু স্পেশাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই ভিডিওটাকে যদি আরও লোকেদের মধ্যে ছড়িয়ে দিতে চাও, কোডি রোডসের টুনটুনি পাখির খবর যদি ছড়িয়ে দিতে চাও, তাহলে এই ভিডিওটাকে তোমরা হাইপ করতে পারো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাকে। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।